যে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পলায়া যায় এবং বাইতুল মোকাররম মসজিদের ইমাম পলায়া যায়, তাহলে কোন সরকারের সময় তো আমরা এর আগে আমাদের বয়স এখন যেটা হয়েছে এইটাতে প্রায় 60-এর উপরে, সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশের সরকার পরিবর্তন তো বেশ কয়েকবার হয়েছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কোনোদিন পলায় নাই। তার মানে হি ওয়াজ ইনভলভ। আমরা আইনের শাসন এখনো এস্টাবলিশ করতে পারি নাই। এখানে সচিবালয়ের মতন কেপিআইতে যদি এটা আপনার হয়, তাহলে দেশের অন্যান্য জায়গায় কি হবে? বাংলাদেশ আপনার একটা উন্নয়নশীল দেশ এবং এটা উন্নতির দিকে যেতে হবে। আমাদের যে আগের যে কৃষি নির্ভর অর্থনীতি থেকে বাংলাদেশ যে গার্মেন্টস শিল্পে একটা সাকসেস স্টোরি বিল্ড আপ করছে, ইটস এ মিরাকল। আপনার সেকেন্ড লার্জেস্ট ইন দি নেক্সট টু চায়না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এগ্রিকালচারাল ইকোনমিকে টার্নিং ইনটু আপনার ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে যাওয়া, কমার্শিয়াল ইকোনমির দিকে যাওয়া এবং বাংলা কমান্ড ইকোনমি থেকে মার্কেট ইকোনমিতে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে এই ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা পর্যায়ের দিকে যাচ্ছিল। সেটার এখন মানে একটা পর্যায়ে এসে বিভিন্ন গভর্নমেন্টের এইখানে 1972 সাল থেকে আরম্ভ করে আজকের এই 53 বছরে প্রত্যেকটা সরকারের কন্ট্রিবিউশন ছিল এই পর্যায়ে আসার জন্য। এটা অস্বীকার করার কোনো জো নাই। আবার টাকা পাচার, যেটা টাকা পাচারের কথা বলা হয়েছে, এই টাকা পাচার সব গভর্নমেন্টের সময় পাচার হয়েছে। এসে কিউমুলেটিভ আমাদের বাংলাদেশ অর্থনীতি সমিতির একটা স্টাডি আছে এবং সেখানে আপনার 1972 সাল থেকে 2023 সাল পর্যন্ত আপডেট করা আছে এবং সেই আপডেটে যেটা দেখা গেছে যে প্রতিটা গভর্নমেন্টের সময় টাকা পাচার এবং সফলতা এবং ব্যর্থতা বোধ আছে এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশকে তৈরি করতে হবে। এবং এখন বাংলাদেশ এখন যে পর্যায়ে আসে, যে পরিবর্তন, কিন্তু এই ইতিহাসের কথা বললেন ডক্টর জামালউদ্দিন, মানে গত সরকারের ব্যাপারে যত টাকার পাচারের কথা বলা হচ্ছে, এটা তো ভয়ঙ্কর। সাইজ এর অফ দি তুলনায় কি? হুম। ইকোনমি যখন বাড়ছে, হুম। রাজনৈতিক দল দেশে গত কয়েক বছর ধরে সরাসরি গত গত সরকারের প্রধানমন্ত্রী এবং তাদের পরিবারের বিরুদ্ধে তো এসছে প্রায় $300 মিলিয়ন, তো তারা পাচার করেছে শুধুমাত্র এক দাগেই, এক দেশেই। এর আগে আগের প্রধানমন্ত্রীর ব্যাপারে এরকম আছে, এগুলো প্রমাণ হইতে হবে। এটা হলো যে সৌদি আরবে কত সুটকেস নিছে, 65 না 100টা সুটকেস নিছে বলে আমরা শুনছি, কিন্তু আমরা তো দেখি নাই। এয়ারপোর্ট দিয়ে গেছে। তো তার মানে কি প্রত্যেকটা গভর্নমেন্টের আপনার এই দেশটা যারা শাসন করছে, আমরা 1972 সালে একটা সুযোগ পেয়েছিলাম। উনি যেটা বলেছেন যে সুযোগ আমরা পাইছি এখন, 72 সালে আমরা সুযোগ পাইছি, আমরা সেটা কাজে লাগাইতে পারিনি। 1990 সালে আমরা আর একটা সুযোগ পাইছি, সেটা আমরা কাজে লাগাইতে পারিনি। 91 সালে যে আপনার সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে যে নতুন সরকার আসছে এবং ডেমোক্রেটিক সিস্টেমে, এবং সেটা কিন্তু সাকসেস স্টোরি বিল্ড আপের দিকে এগিয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে আপনার ব্যাংকিং সিস্টেমে তখনও প্রবলেম ছিল, এখনো প্রবলেম আছে, এবং ভবিষ্যতে যদি না থাকে আমরা আল্লাহর কাছে আরাধনা করি যে এটা যাতে ভবিষ্যতে আর না হয়। এখন থেকে এটা বন্ধ করার জন্য আমাকে এক লোক বন্ধ করার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। আমাকে এক লোক সুইজারল্যান্ড থেকে ফোন করছেন, উনি 22 বছর দেশে আসেন। উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, পরিবর্তন হলো এটা 8 তারিখে, 10-11 তারিখে দিকে উনি বললেন যে ভাই দেশের অবস্থা কি। আমাকে তো সরকার তো পরিবর্তন হয়েছে, এবং বলে যে কি কি পরিবর্তন হলো। তখন আমি বললাম যে সরকার পরিবর্তনের 1 ঘন্টার ভিতরে ট্রাক স্ট্যান্ডের মালিকানা চেঞ্জ হয়ে যায়, বাস স্ট্যান্ডের মালিকানা চেঞ্জ হয়ে যায়, সিএনজি স্টেশনের মালিকানা চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশের এটা চিরাচরিত নিয়ম। মানে চাঁদাবাজ, লুটপাট, আগে যা ছিল তার থেকে রেট এখন বেড়ে যাচ্ছে। এটা পাবলিকের অপিনিয়ন। আই এগ্রি। চাঁদাবাজি আহ, চাঁদাবাজি এবং লুটপাট এবং লুটতরাজ এটা বেড়ে যাচ্ছে টু এ গ্রেটার এক্সটেন্ট। এবং আপনার চাঁদাবাজির রেট এখন হাই হয়ে গেছে, আগের থেকে এখন নাই। ওই বিগত
সরকারের আমলে যে রেট ছিল সেই চাঁদার থেকে এখন রেট বেশি, এবং যেই কারণে এখন কস্ট অফ ডুইং বিজনেস অলসো হাইয়ার, এবং হাইয়ার হওয়ার মধ্যে দিয়ে আপনার আরেকটা জিনিস হয়েছে যে দোকান, এই যে বাস স্টেশন এগুলো তো চেঞ্জ হয়েছে, হুম। বিসিসিআই আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হয়েছে। এই চেঞ্জের মধ্যে দিয়ে এখন কিন্তু একটা, এটা ম্যানেজ করার জন্য গভর্নমেন্ট এখন হিমশিম খাচ্ছে। হুম। সরকার, সবাই সবার সরকারকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সাপোর্ট দেওয়ার পরেও এখন দেখা যাচ্ছে যে সচিবালয়ে একটা গন্ডগোল লাগলো। তো সেটা দেখার পরে মানুষ কিন্তু যারা গন্ডগোল করে বাইরে, তারা আরো উৎসাহ পেতেছে, আইদার উৎসাহ পেতেছে অথবা চ্যালেঞ্জ ফেস করতেছে। আর তার মানে দি ওয়ে এক্সিস্টিং সিস্টেমটা চলছে, সেটা আপনার কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার এটা একটা, আমাদের, তারা তো আপনার বিদেশিরা আমাদের এখানে স্যাটেলাইট দিয়া আমাদের এখানে কি গন্ডগোল হচ্ছে এটা দেখতেছে, এটা দেখায়া তারা সারা পৃথিবীর মধ্যে আমাদের রেপুটেশন নষ্ট করতেছে। স্টেবল একটা ইকোনমি এখন ইনস্টেবল হয়ে গেছে, এবং এটা হওয়ার মধ্য দিয়ে আপনার, আমরা কি বাংলাদেশকে মালয়েশিয়ার মতন দেখতে চাই, নাকি সোমালিয়ার মতন দেখতে চাই, ওর সিরিয়ার মতন দেখতে চাই? এইটা আমাদেরকে বিচার করতে হবে। আমরা এখন যে অবস্থায় আছি, উই আর অ্যাট দি ব্রেক ইভেন। জি, আপনি যথার্থই বলছেন, কিন্তু দেশের চাঁদাবাজির বিষয়টার কারণে কতটুকু অর্থনৈতিক মন্দা এবং অর্থনৈতিক সংকট চলছে সেটা অবশ্য বড় প্রশ্ন রয়ে গেছে। এ ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন নেই, কারণ সারা দেশেই এরকম একটা চিত্র এখন দেখা যাচ্ছে। কিন্তু আমি যে প্রসঙ্গটি আপনাকে একটু সাপ্লিমেন্ট করেছি সেটার ব্যাপারে আপনি বলেছেন সেটা কতটুকু প্রমাণ হবে। বিগত সব সরকারের বিরুদ্ধেই টাকা পাচারের অভিযোগ রয়েছে, তবে গত সরকারের আমলে মানে শেখ হাসিনা সরকারের আমলে যতটুকু পাচার হয়েছে তার সাথে কতটা তুলনা করা যাবে আগের সরকারগুলি আমি জানি না। কারণ হলো আমার সামনে প্রমাণ, যেহেতু আপনি বলেছেন এটি ইত্তেফাকের গত 27 মানে হলো আজকে 28, গতকালকার খবর। হাসিনা জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। প্রমাণ পেয়েছে, এখানে কিন্তু প্রমাণের বা অভিযোগ বলা হয়নি, প্রমাণ পেয়েছে লেখা আছে। এক আর দুই হলো এখানে লিখেছে যে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এর স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাচার হয়েছে। এক, এটা হলো শেখ হাসিনা এবং জয় সাহেবের ব্যাপারে। আর এই পর্যন্ত আমি যদি এখানে অনেক বিশাল লম্বা কাহিনী সেটাতে না গিয়ে শেষের দিকে যদি বলি, বাংলাদেশ অর্থনীতির অবস্থা নিয়ে সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্র অনুযায়ী কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের অধীনে অবৈধ তহবিল প্রবাহের কারণে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের বার্ষিক $16 বিলিয়ন হারিয়েছে। $16 বিলিয়ন বার্ষিক হারিয়েছে। এখন আমি জানি না আপনি এর আগের সরকারগুলোর সাথে কত তুলনা করবেন। পত্র যেটা, হুম। এই পত্র পত্রিকার রিপোর্ট দিয়ে কোনো স্টাডি করে করা হয়নি, এবং একটা ফর্মাল মেথোডোলজি অ্যাপ্লাই করে যদি করা হতো, তাহলে এটা প্রমাণ করা সাপেক্ষ। এটা ওয়েল, যেটা বলছে সেটা যদি হয় তাহলে তো এটা দেশের জন্য বিরাট ক্ষতি, এবং এটা হওয়া উচিত না। এবং এটা আমরা এই যে বাইর হচ্ছে, আমরাও কিন্তু বিভিন্ন সময়ে আগেও বলা হয়েছে, অনেক লোকেই টেলিভিশনে, টক শোতে এগুলা বলা হয়েছে, কিন্তু কর্পোরেট যে গেট কিপার গুলা ছিল, সেই গেট কিপাররা কোথায় ছিল? কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, যে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পলায়া যায়, এবং বাইতুল মোকাররম মসজিদের ইমাম পলায়া যায়, তাহলে কোন সরকারের সময় তো আমরা আগে, এর আগে আমাদের বয়স এখন যেটা হয়েছে এইটাতে প্রায় 60-এর উপরে, সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশের সরকার পরিবর্তন তো বেশ কয়েকবার হয়েছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কোনোদিন পলায় নাই। তার মানে হি ওয়াজ ইনভলভ। তাহলে বিচার বিভাগের লোকজন, যে বিচার বিভাগের লোকজনকে আপনার, যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তাদেরকে যদি সঠিকভাবে দেওয়া হইতো বিচারপতিগুলোকে, তাহলে বিচার ব্যবস্থাতে একটা ইন্ডিপেন্ডেন্স, একটা ইয়ে থাকতো, সেটা থাকে নাই। এবং যেখানে ইন্ডিপেন্ডেন্ট বিচার ব্যবস্থা নাই, তারপরে পার্লামেন্টের অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট, পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে এগুলার কোনো মিটিং সঠিকভাবে হয়েছে কিনা আমাদের জানা নাই। এটা কাগজ ঘাটলে বোঝা যাবে। স্ট্যান্ডিং কমিটিতে গেল পার্লামেন্টের একটা প্রাণ। স্ট্যান্ডিং কমিটির অপারেশনের মধ্যে দিয়েই পাবলিক অ্যাকাউন্টেবিলিটি বাইর হয়,
এবং সেই পাবলিক অ্যাকাউন্টেবিলিটি অনুযায়ী লোকজনকে আপনি ব্যাংকিং সিস্টেমে কত টাকা লস হয়েছে, কত টাকা আপনার পাচার হয়েছে, তারপর ডিফল্ট হয়েছে, পাচার করছে, এই সমস্ত বিষয়গুলা, রেভিনিউ সিস্টেমে আমি কত টাকা হারাইছি, রেভিনিউ সিস্টেমে যে আপনার যে কালেকশন, রেভিনিউ কালেকশনটা আমরা কি এখন টোটাল বাংলাদেশের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির পরিমাণ যেটা বাংলাদেশের লোক ট্যাক্স দিতে পারে, সেই ট্যাক্স কি আমরা আদায় করতে পেরেছি? আমরা পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, এটা ব্যর্থতা স্বীকার করতে হবে। এটা প্রতিটা গভর্নমেন্ট। এখন ধরেন আপনার এই যে সচিবালয়ে আপনার এগুলা নিয়ে যে এখন আবার আগুন লাগলো, এটা নিয়ে দেখবেন এটাও তো একটা বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার। এবং এখানে যদি ডকুমেন্ট গুলা নষ্ট হয়ে যায়, তাহলে রাষ্ট্রীয় দলিলপত্র নষ্ট হচ্ছে এবং সেটাকে আমরা নিরাপত্তা দিতে পারি না। এটা তো অন্য কারো উপরে আমরা ইয়েতে ফেলতে পারবো না। এখন যারা দায়িত্বে আছেন ওনারাই কিন্তু এটা বহন করতে হবে। আগে যারা দায়িত্বে ছিলেন ওনাদের সময় যে সমস্ত অঘটনের জন্য তারা দায়ী। আসলে ষড়যন্ত্রের মাত্রাগুলো তো আগের তুলনায় অনেক মানে অন্যরকম ভাবে ষড়যন্ত্র চলছে। আমরা তো আসলে এই ধরনের ষড়যন্ত্রের সাথে পরিচিত না। এখন যেসব ষড়যন্ত্রগুলো হচ্ছে, আগের সরকারগুলি এই ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করার কখনো প্রয়োজন হয়নি। সচিবালয়ে কখনো এই ধরনের আগুন লাগবে এটা কখনো ভাবতেই পারিনি আমরা। কিন্তু আগুন কে লাগিয়েছে? তারা আসলে কতটা আমাদের দেশের জন্য ভাবছে, তারা কতটা আমাদের দেশকে নিরাপদ রাখবার ক্ষেত্রে তাদের কতটা প্রত্যয় রয়েছে, সে নিয়ে তো সন্দেহ জাগছে। শুধুমাত্র ক্ষমতার জন্য কেউ যদি এরকম ষড়যন্ত্র করে, তাহলে এই ষড়যন্ত্র এত কোটি কোটি দেশের মানুষের দেশে যে কেউ কিন্তু যে কোনো প্রান্তের ষড়যন্ত্র ডেইলি করতে পারে, কিন্তু আমরা কতটা আসলে ষড়যন্ত্র না করার মতো এরকম মানসিকতা আমাদের আছে, সেটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। খুবই দুঃখজনক এটা যে সচিবালয়ের মতো জায়গাতে আগুন লাগানোর মতো চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আছে শুধুমাত্র রাজনীতির জন্য। এটাও খুবই ব্যাড প্র্যাকটিস। ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করবে, কিন্তু যারা রাষ্ট্র চালাচ্ছে এটা তাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি এনশিওর দি সিকিউরিটি অফ দি সিটিজেন। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা হওয়া উচিত হয় নাই এবং ভবিষ্যতে যাতে আর না হয়। এখন ধরেন এটা একটা মানে যেইভাবে দেখা যাচ্ছে যে আপনার এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে তাহলে কিন্তু সরকারের উপরে আস্থা মানুষের কমে যাবে। এটা হলো জি। যে পপুলারিটি নিয়ে আসছে, পাবলিকের যে সাপোর্ট নিয়ে আসছে ভাবে বিনা ইলেকশনে এবং আপনার সংবিধান কোন সংশোধন না করে আপনার তাদেরকে দিয়ে নিয়ে দিছে। এবং সেই ক্ষেত্রে এটা তো ওরা গুরুত্বটা বুঝে ভবিষ্যতের ব্যবস্থাগুলা এনশিওর করা উচিত। তার কারণ আমরা এই দেশের মানুষ বহুবার কিন্তু আপনার এই সমস্ত ষড়যন্ত্রের শিকার হয়েছে। এই ষড়যন্ত্রের শিকারের রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের, এটা তো রাষ্ট্র ব্যবস্থার উপরে একটা ব্লেম আসছে। আমরা উই আর নট আনএবল টু কিপ আওয়ার পিস এন্ড ট্রাঙ্কুইলিটি। এটা আমরা আইনের শাসন এখনো এস্টাবলিশ করতে পারি নাই। এখানে সচিবালয়ের মতন কেপিআইতে যদি এটা আপনার হয়, তাহলে দেশের অন্যান্য জায়গায় কি হবে? আপনাকে একটা বড় প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ।